অভিযোগ প্রমাণ হলে বিচার হবে বেনজির আহমেদের, বললেন অ্যাটর্নি জেনারেল। স্বচ্ছতার সঙ্গে কাজ করছে দুদক ও সরকার। 1 ঘণ্টা বাড়ল সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়, ঈদের ছুটির পর কার্যকর। প্রতি বর্গফুট কোরবানির গরুর চামড়া এবার 55 থেকে 60 টাকা। সংগ্রহ ও সংরক্ষণ ব্যবস্থাপনায় গুরুত্ব। মধ্যরাতে শেষ হচ্ছে 4র্থ ধাপের উপজেলা নির্বাচনের প্রচার, সুষ্ঠু ভোটের আশ্বাস কমিশনের। বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার বিপক্ষে অর্থনীতিবিদরা, উৎস বন্ধের পরামর্শ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে, সাথে আছি আমি তাইজিন রহমান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদের অভিযোগ তদন্তে প্রমাণিত হলে বিচারের মুখোমুখি হতে হবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা AM আমিন উদ্দিন। অন্যদিকে বেনজিরের আইনজীবী বলছেন, যতক্ষণ পর্যন্ত কোনো মামলা হচ্ছে না ততক্ষণ আইনি পদক্ষেপ নেওয়ার কোনো প্রয়োজনীয়তা নাই। বিস্তারিত শাকির আরজু রিপোর্টে। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার পরিবারের বিপুল সম্পদের তথ্য বেরিয়ে আসার পর থেকে দেশজুড়ে আলোচনা সমালোচনার ঝড়। দুদক মাঠে নেমে একের পর এক বেনজিরের বিপুল সম্পত্তির খোঁজ পেতে থাকে। দুদকের আবেদনে এসব সম্পদ জব্দ করারও আদেশ দিয়েছেন আদালত। 6 জুন বেনজির আহমেদ ও 9 জুন তার পরিবারকে তলব করেছে সংস্থাটি। সাবেক পুলিশ প্রধানের এমন সম্পত্তি কোথা থেকে এলো তার সুস্পষ্ট প্রমাণ দেখাতে না পারলে বিচারের মুখোমুখি হতে হবে, এমন মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল। উনি প্রমাণ করেন যে উনি এটা ব্যাংকের লোন নিছেন, তখন কিন্তু তার অন্য কথা আসবে। উনি যদি এটা প্রমাণ না করতে পারেন যে উনি নিজের থেকে কিনছে বা তুলে সেই টাকাটা উনি কোথায় পেলেন, ওনাকে তখন ওই জবাবদিহিতা করতে হবে। তখন দুদক কিন্তু তার বিরুদ্ধে যে তদন্ত করছে সেই তদন্ত অনুযায়ী তারা কিন্তু তাদের রিপোর্ট জমা দেবে। বেনজির আহমেদ কোনো আইনি সহায়তা নেবেন কিনা এমন প্রশ্নের জবাবে তার আইনজীবী জানান, আইনি সহায়তার এখনই প্রয়োজন নেই। যেহেতু ওনার বিরুদ্ধে একটা অভিযোগ আছে এবং দুদক ইনকোয়ারি করছে, ওনার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে, সুতরাং উনি আইনগত ব্যবস্থাগুলি নেবেন। যেহেতু উনি এই দেশেরই সিটিজেন, তার আইনগত অধিকার আছে এগুলিকে ডিফেন্ড করার, এবং উনি যথাযথভাবে ডিফেন্ড করবেন। এবং এখন যেহেতু ইনকোয়ারি হচ্ছে, এখন পর্যন্ত কিন্তু কোনো মামলা নেই। সুতরাং যেহেতু ওনার বিরুদ্ধে কোনো মামলা নেই, আমি ওনার আইনজীবী হিসাবে কোনো ওকালতনামা বা উপরের আদালতে যাওয়ার জন্য এখন পর্যন্ত কোনো ইনস্ট্রাকশন আমার কাছে নেই। যখন আসবে আমি আপনাদেরকে জানাবো। বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানদের সম্পদ জব্দে দুদকের আবেদন এবং আদালতের আদেশ নিয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানাননি সাবেক পুলিশ প্রধান। একই সঙ্গে কোথায় আছেন তা নিয়েও নানা গুঞ্জন উঠেছে বিভিন্ন মহলে। শাকির আরজু, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে সাবেক আইজিপি বেনজির আহমেদের দেশ ত্যাগে কোনো নিষেধাজ্ঞা না থাকায় যে কোনো জায়গায় যেতে পারেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, দুদক এবং সরকার স্বচ্ছতার সঙ্গে কাজ করছে বলে আজিজ আহমেদ ও বেনজিরের বিষয়গুলো সামনে আসছে। বিস্তারিত জানাচ্ছেন পার্থ সারথী। অ্যান্টিগা ও নিউ ইয়র্ক সফর শেষে দেশে ফিরে মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। ব্রিফিংয়ে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ ও সংস্থাটির 4টি সম্মিলিত সেমিনারে অংশগ্রহণ এবং ওআইসিভুক্ত দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে রোহিঙ্গা সমস্যা সহ বিভিন্ন বিষয় তুলে ধরেন মন্ত্রী। বাংলাদেশের রোহিঙ্গা ক্রাইসিস এবং এটি সমাধানের উপায় এবং তাদের সাহায্য সহযোগিতা চেয়ে একটি ব্রিফিংয়ের আয়োজন করা হয়। সাক্ষাতে জাতিসংঘের মহাসচিব শান্তিরক্ষী বাহিনীর প্রশংসা করেছেন উল্লেখ করে ডক্টর হাসান মাহমুদ বলেন, ডয়েচে ভেলে যে প্রতিবেদন প্রচার করেছে তা নিতান্তই উদ্দেশ্য প্রণোদিত। আমাদের শান্তিরক্ষী বাহিনী অত্যন্ত দক্ষতার সাথে, পেশাগত যোগ্যতার সাথে, অত্যন্ত সুনামের সাথে বিভিন্ন মিশনে কাজ করছে এবং জাতিসংঘের মহাসচিবও সেটির ভূয়সী প্রশংসা করেছেন। তো ডয়েচে ভেলের প্রতিবেদনটা অবশ্যই আমাদের দেশকে আন্ডারমাইন করার জন্য, সেখানে কোনো আসলে সাবস্টেন্সিয়াল কোনো কিছু নাই এবং এটি
একটি অসার অন্তঃসার শূন্য একটি প্রতিবেদন। সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের দেশত্যাগের বিষয়টিও উঠে আসে পররাষ্ট্রমন্ত্রীর ব্রিফিংয়ে। দুদক অত্যন্ত স্বচ্ছতার সাথে স্বাধীনভাবে কাজ করছে বিধায় এই বিষয়গুলো উঠে এসেছে। তো 6 জুন তিনি হাজির হচ্ছেন কি হচ্ছেন না সেটি হচ্ছে দেখার বিষয়, নাকি তিনি সময় নিচ্ছেন। যেহেতু তার দেশ ত্যাগের উপর কোনো নিষেধাজ্ঞা কোনো জায়গা থেকে দেওয়া হয়নি, তো তিনি তো যে কোনো জায়গায় যেতেই পারেন। এদিকে বাংলাদেশের পক্ষ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সময় আরও কিছুদিন বর্ধিত করার সর্বোচ্চ চেষ্টা চলছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে সময়টাকে বর্ধিত করার জন্য। পার্থসারথী, 21 টেলিভিশন, ঢাকা। কোরবানির ঈদের পর আবারও 9টা 5টা অফিসে ফিরছে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই সময়সূচি নির্ধারণ করা হয়েছে। এছাড়া এখন থেকে পূর্ব অনুমোদন ছাড়া জৈব আবিষ্কার বাজারে ছাড়া যাবে না এমন বিধান রেখে জাতীয় জীব নিরাপত্তা নীতিরও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুর নবী। তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বসে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক। বৈঠকে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন আইন, বাংলাদেশ ও নেদারল্যান্ডস এবং বাংলাদেশ ও মরিশাসের মধ্যে দ্বৈত করা আরোপ পরিহার ও রাজস্ব ফাঁকি সংক্রান্ত চুক্তির অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। দুপুরের খাবার ও প্রার্থনার বিরতি ছাড়া সকাল 9টা থেকে বিকেল 5টা অফিস সময় নির্ধারণ করেছে মন্ত্রিসভা। 2022 সালের পর পুরনো সময়ে ফিরে গেল সরকারি দফতরগুলো। যে 9টা থেকে 5টা আমরা 8 ঘন্টা কাজ করব, আমরা 5টা 40 ঘন্টা আমাদের কাজ করতে, আমরা তার আগে 35 ঘন্টা কাজ করতাম। সেটা আমরা বিশেষ ব্যবস্থা ছিল, আমরা মূল অবস্থানে আবার চলে আসলাম। রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত মাঝখানে 1টা থেকে 1:30টা পর্যন্ত নামাজ এবং কাটাহেনা প্রোটোকল অব বায়োসেফটি প্রোটোকলের অনুসমর্থনে প্রণীত হয়েছে জাতীয় জীব নিরাপত্তা নীতি। এটি অনুসারে মানুষ ও পরিবেশের নিরাপত্তা নিশ্চিত না করে নতুন আবিষ্কৃত জেনেটিক্যালি মডিফাইড ফসল সরাসরি বাজারে আসতে পারবে না, যেটাকে আমরা জিএমও বলি, এবং একটা লিভিং মডিফাইড অর্গানিজম এলএমও বলি। এইগুলো এখন অনেক রিসার্চ হচ্ছে এসব নিয়ে। সেই রিসার্চটা যেন মানে নিরাপদ হয় এবং এগুলো রিসার্চটা যেন আমরা রেগুলেট করতে পারি, সেজন্য এখানে করা হয়েছে। বলা হচ্ছে যে এখন যে কোনো একটি নতুন ভ্যারাইটি হলেই সরাসরি বাজারে আসতে পারবে না, সরকারের অনুমোদন লাগবে। একটা কমিটি আছে, সেই কমিটির অনুমোদন লাগবে এবং সেইটার অনুমোদন ছাড়া এটি বাজারজাত করা যাবে না, সাধারণ মানুষের ব্যবহার উপযোগী করা যাবে না। সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণের লক্ষ্যে শাহবাগ থানা স্থানান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। থানাটির নতুন ঠিকানা বাংলা মোটরের সাকুরাবারের পেছন অংশে। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। লবণযুক্ত প্রতি বর্গফুট কোরবানির গরুর চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে 55 থেকে 60 টাকা। খাসির চামড়ার দর নির্ধারিত হয়েছে 20 থেকে 25 টাকা। চামড়া ব্যবসায়ীদের কয়েকটি সংগঠনের সাথে বৈঠকে এ দাম বেঁধে দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। সিদ্ধান্ত হয়েছে ঢাকার পশুর চামড়া বাইরে যাবে না এবং বাইরের চামড়া ঢাকায় আসবে না। মোহাম্মদ নুর নবীর আরও একটি প্রতিবেদন। কোরবানির 3 থেকে 4 ঘন্টার মধ্যে লবণ না মেশানোয় বছরে পচে নষ্ট হয়ে যায় 40% পশুর চামড়া। আর এবার তো গরমের তীব্রতা আরও বেশি। সেই বাস্তবতায় চামড়া ব্যবস্থাপনায় গুরুত্ব দেওয়া হচ্ছে। যথাসময়ে সঠিকভাবে লবণযুক্ত করতে না পারলে ভালো দামও মিলবে না। চামড়ার দাম চাপিয়ে দিতে চায় না বাণিজ্য মন্ত্রণালয়, তাই সংশ্লিষ্ট সংগঠনগুলোর মতামত নিয়েই এবার দাম নির্ধারিত হলো। মাঝারি সাইজের একটি গরু মহিষের চামড়ার ঢাকায় 1200 টাকা আর ঢাকার বাইরে 1000 টাকায় বিক্রি হবে। বিভিন্ন প্রাইস শুনছি, এবার কিন্তু আর ওই ইটা থাকতেছে না, পার স্কোয়ার ফিট কত মাপা টাপা না, একেবারে ন্যূনতম আমরা একটা গরুর চামড়া যদি ভালোভাবে কোনো ভিতরে যদি ফাটা ছেঁড়া না থাকে, যদি সুন্দর করে লবণ দেওয়া থাকে সেটা। আর আমরা ন্যূনতম ঢাকার চামড়া 1200 টাকায় লবণযুক্ত চামড়া আমরা এবছর কিনবো। আমরা ঢাকার বাইরে চামড়া 1000 টাকা করে আমরা লবণযুক্ত চামড়া আমরা কিনবো। খাসি আমরা 20 থেকে 25 টাকার মধ্যে 25 টাকার মধ্যে কিনবো। 18 টাকা থেকে 20 টাকার মধ্যে আমরা ছাগলের চামড়াটা কিনবো।
শুধুমাত্র কমপ্লায়েন্স না হওয়ায় বিশ্ববাজারে প্রায় অর্ধেক দামে চামড়া বিক্রি করে ফেলতে হয় এদেশের ব্যবসায়ীদের। এবার সঠিক সংগ্রহ সংরক্ষণ সহ ব্যবস্থাপনা উন্নয়ন করে সুদিন ফেরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। আসলে আমাদের কোনো উপায় নেই, যার কারণে আমরা নন কমপ্লায়েন্ট বায়ারদের কাছে অর্ধেক মূল্যে আমাদের পণ্যটা রপ্তানি করছি। ঢাকার ভিতরে চামড়া ঢাকার বাইরে যাবে না এবং ঢাকার বাইরে চামড়া ঢাকায় ঢুকবে না। তাহলে যেখানে আছে সেখানে আপনার কিন্তু কোরবানি দিয়ে আপনার লবণ দিয়ে আপনার রাখতে পারবে, যার কারণে দেখা যায় যে চামড়া নষ্ট হয় না। যখন সে কুরবানির গরু কিনবে, হাসিল দেওয়ার পাশাপাশি সেখানে যদি পর্যাপ্ত লবণের ব্যবস্থা থাকে কিংবা ওই যে মসজিদ এবং মাদ্রাসাতে পর্যাপ্ত লবণের ব্যবস্থা থাকে, তাহলে চামড়াটা সঠিকভাবে সংরক্ষিত হবে। ঈদের দিনে উঠে আসে চামড়ার মোট 85%। তাই এদিনে সবার আন্তরিক সহযোগিতায় চামড়া নষ্ট হওয়া ও পাচার রোধ করা সম্ভব বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। সবাই যাতে এখানে উইন-উইন সিচুয়েশনে থাকে। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। মধ্যরাতে শেষ হচ্ছে চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার। নানা প্রতিশ্রুতি আর অভিযোগ পাল্টা অভিযোগে 58 উপজেলায় জমজমাট ভোটের মাঠ। সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে প্রস্তুত কমিশন। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। ষষ্ঠ উপজেলা পরিষদে শেষ ধাপে ভোট গ্রহণ 5 জুন। নানা প্রতিশ্রুতিতে ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থীরা। সুনামগঞ্জ সদর, শান্তিগঞ্জ ও মধ্যনগর উপজেলায় চেয়ারম্যান পদে 14 জন, ভাইস চেয়ারম্যান পদে 17 জন এবং সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন 11 জন। প্রচারে বাধা এবং ভোটের পরিবেশ নিয়ে রয়েছে অভিযোগ পাল্টা অভিযোগ। আমি যদি উপজেলা চেয়ারম্যানের জনগণের যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে আমি কাজ করব। আমি সুনামগঞ্জ সদর উপজেলার অনেক রাস্তাঘাটের উন্নয়ন করছি। সুষ্ঠু ভোটে যোগ্য প্রার্থীকে বেছে নিতে চান ভোটাররা। যোগ্য একজন প্রার্থী, ভালো একজন প্রার্থী যাতে মনোনীত হয়, প্রার্থী বুঝে আমরা ভোট দিব। বরগুনার তালতলী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে 3 জন, ভাইস চেয়ারম্যান পদে 3 জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে 2 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উন্নয়নের নানা প্রতিশ্রুতিতে চালাচ্ছেন শেষ সময়ের প্রচার। জনগণের আশা আকাঙ্ক্ষা এগুলো প্রতিফলিত করতে চাই এবং ঘোড়া প্রতীক নিয়ে আমি বিজয় হয়ে আবারও জনগণের কাছে মাঠে কাজ করব। যোগ্য প্রার্থী বেছে নিতে মুখিয়ে আছেন ভোটাররাও। তালতলীর উপজেলায় ভালো একটা প্রার্থী চাই আমরা। ভোটারদের মন জয়ে ক্লান্তিহীন প্রচারে নেত্রকোনার কেন্দুয়ার প্রার্থীরাও। চেয়ারম্যান পদে 5 জন, ভাইস চেয়ারম্যান পদে 3 জন এবং সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন 5 জন। যদি সুষ্ঠু নির্বাচন হয় আমি অবশ্যই বিপুল ভোটে পাস করব। কেন্দুয়ার মানুষকে সাথে নিয়ে আপনাদের সকলের সহযোগিতা বিজয় সুনিশ্চিত। তারুণ্যের মাধ্যমে যে কারিগরি শিক্ষা, সেই লক্ষ্যে কাজ করার দৃঢ় ইচ্ছা আছে। জনগণের উন্নয়নে কাজ করবেন এমন প্রার্থী নির্বাচিত করতে চান ভোটাররা। গানে গানে ভোট চাওয়া সহ কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়াতে হচ্ছে মাইকিংও। ব্রাহ্মণবাড়িয়া সদর, বিজয়নগর ও নবীনগর উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থী 19 জন। সদর উপজেলায় চেয়ারম্যান পদে ভোটের মাঠে উত্তাপ ছড়াচ্ছেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদত হোসেন শুভন এবং জেলা আওয়ামী লীগের সহসভাপতি হেলাল উদ্দিন। আমি ব্যক্তিগতভাবে মনে করি আমার এর চেয়ে বেশি প্রাপ্তির আর কোনো দরকার। খুরশিদ আলম মুকুল, 21 টেলিভিশন। এবারে বাজেট 2024-25। বাজেটে অপ্রদর্শিত অর্থ বা কালো টাকা সাদা করার সুযোগ রাখার পক্ষে নন অর্থনীতিবিদরা। বলছেন এমন সুযোগ দেওয়া হলেও খুব বেশি অর্থ করের আওতায় আসবে না, বরং এটি সৎ করদাতাদের নিরুৎসাহিত করবে। কালো টাকার উৎস বন্ধেরও পরামর্শ তাদের। মেহেদী হাসানের রিপোর্ট। আয়কর আইন অনুযায়ী ব্যক্তিশ্রেণীর করদাতাদের সর্বোচ্চ 25% কর দিতে হয়, কিন্তু আসছে 2024-25 অর্থবছরে মাত্র 15% কর দিয়ে ঢালাওভাবে কালো টাকা বা অপ্রদর্শিত অর্থ সাদা করার সুযোগ দিতে পারে সরকার। এমন সংবাদ এরই মধ্যে প্রকাশিত হয়েছে গণমাধ্যমগুলোতে। এর আগে 2020-21 অর্থবছরে মাত্র 10% কর দিয়ে একই ধরনের সুযোগ দিয়েছিল সরকার। 11,839 জন নিয়েছিল এ সুযোগ, যাতে সাদা হয়েছিল 20,500 কোটি কালো টাকা। আর 2021-22 অর্থবছরে মাত্র 7.5% কর দিয়ে বিদেশ থেকে অঘোষিত অর্থ দেশে আনার সুযোগ দেওয়া হয়েছিল। এ সুযোগ কেউ নেয়নি। অর্থনীতিবিদরা বলছেন এনবিআর কালো টাকা সাদা করার সুযোগ দিলেও সেখানে দুর্নীতি দমন কমিশনের প্রশ্ন তোলার সুযোগ থেকেই যায়। ফলে এ ধরনের সুযোগ খুব বেশি কাজে আসেনি, আর নৈতিকভাবে এ ধরনের সুযোগ অগ্রহণযোগ্য।
তারা যেটা করে যাচ্ছে তারা তো করেই যাচ্ছে, এখন আপনিও খালি এটা দিয়ে যাচ্ছেন, কিন্তু এটার রেজাল্ট তো জিরো। এটা টাকা কি আসছে? কয় পয়সা আসছে? আসে নাই। বিনিয়োগ সুবিধা যতক্ষণ পর্যন্ত সহজ না করতে পারবো, কর কাঠামো যতক্ষণ পর্যন্ত সহজ না করতে পারবো, যতক্ষণ পর্যন্ত আমরা এই জায়গাটাতে স্বচ্ছতা না আনতে পারবো, তো এই ধরনের সুযোগ দিয়ে খুব বেশি লাভ হবে না। কেন্দ্রীয় ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর সহ তদারকি সংস্থাগুলো সক্রিয় হলে কালো টাকা তৈরির সুযোগই থাকবে না। সরকারকে বরং এদিকে মনোযোগী হওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। প্রজেক্টগুলোর থেকে ইমপ্লিমেন্টেশন করতে গিয়ে কন্ট্রাক্টররা এবং অন্যরা এই টাকাটা তৈরি করে ট্রেড ফাইন্যান্সের মধ্যে আমরা এই কালো টাকা তৈরি হওয়ার সুযোগ আছে, অর্থাৎ আন্ডার ইনভয়েসিং, ওভার ইনভয়েসিং করে। গোড়ায় যদি বন্ধ না করতে পারেন এবং বন্ধ করার আপনার সমস্ত যন্ত্রপাতি আছে, আপনি এই যন্ত্রপাতিগুলো কাজে লাগাচ্ছেন না। স্বচ্ছতা নিশ্চিতে সব ক্ষেত্রে অটোমেশনের বিকল্প নেই বলেও জানান অর্থনীতিবিদরা। ডিজিটাল পদ্ধতিতে যদি আপনি লেনদেনগুলো আপনি আনতে পারেন তাহলে কিন্তু এটা ধরাই। মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে 2024-25 অর্থ বছরের জন্য 11,95,000 কোটি টাকার বিকল্প বাজেট পেশ করেছে অর্থনীতি সমিতি। রাজধানীতে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অর্থনীতি সমিতি জানায়, দেশে পুঞ্জীভূত কালো টাকার পরিমাণ 132 লাখ কোটি টাকারও বেশি। সরকারের রাজনৈতিক সদিচ্ছা থাকলে কালো টাকা উদ্ধার করা সম্ভব। এ সময় বাজেট ঘাটতি পূরণে বিদেশি ঋণের বদলে বন্ড ইস্যু, রাজস্ব আদায় বৃদ্ধি, সঞ্চয়পত্র বিক্রি এবং সরকারি বেসরকারি বিনিয়োগ বাড়ানোর পরামর্শ দেয় অর্থনীতি সমিতি। রাজনৈতিক সদিচ্ছার দরকার, সেটা কিন্তু আপনার রাজনৈতিক সদিচ্ছার মধ্যে দিয়ে রাজনীতি অর্থনীতি দুইটা কিন্তু অর্থনীতিকে পরিচালনা করে রাজনীতিকরা। সেই ক্ষেত্রে ওনারা কিন্তু সঠিক লাইনে যদি ব্যবস্থা নেন, পদ্ধতি আছে। অর্থ মন্ত্রণালয় একসময় বছর 10 আগে একটা স্টাডি করেছিল বাংলাদেশে কালো টাকার পরিমাণ। সেই স্টাডি পাবলিশ হয়, কিন্তু পাবলিকলি বলছে না। সেখানে বলা হয়েছিল কালো টাকার পরিমাণ বছরে যেটা প্রডিউস হয় সেটা জিডিপি 33% থেকে 66% পর্যন্ত হতে পারে। নিচ্ছি সংবাদ বিরতির পর যা থাকবে। 15ই আগস্টের ঘটনাকে সমর্থন করে না বিএনপি, বঙ্গবন্ধুর অবদানও অস্বীকার নয়। এবার বর্ষণে প্লাবিত সিলেট নগরী, বন্যায় 7 উপজেলায় 96 কোটি টাকার ফসলের ক্ষতি। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7:21 সংবাদে। জামায়াতের রাজনীতিকে অনুকরণীয় বলার 24 ঘন্টার মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কণ্ঠে উল্টো সুর। এবার বললেন 75-এর 15ই আগস্টের ঘটনাকে সমর্থন করে না বিএনপি। জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনায় যোগ দেন মির্জা ফখরুল। এ সময় বলেন, শেখ মুজিবের অবদানকে কখনো অস্বীকার করি না, কিন্তু 15ই আগস্টের সাথে জিয়ার নাম জড়ানোটা প্রতিহিংসার রাজনীতিকে উস্কে দেওয়ার মতো। পুলিশের সাবেক আইজি বেনজির ও সাবেক সেনা প্রধান আজিজের কর্মকাণ্ডে পুলিশ ও সামরিক বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলেও মন্তব্য করেন বিএনপির মহাসচিব। আমরা 15ই আগস্টে শেখ মুজিবুর রহমানের যে হত্যা তার আমরা নিন্দা করেছি, আমরা সেটা কখনোই সমর্থন করি না, আমরা হত্যাকাণ্ডকে কখনোই সমর্থন করি না। কিন্তু শহীদ জিয়াকে যখন তারা আপনার এটার মধ্যে জড়াতে চায়, তাদের মধ্যে সেই ভয়ঙ্কর একটা অপরাজনীতি কাজ করে। সাবেক সেনা প্রধানকে স্যাংশন দেয়, সেই পুলিশ বাহিনীর মর্যাদা কোথায় থাকে যার সাবেক প্রধানকে এবং ডিবিজিকে পালিয়ে যেতে হয় দেশ থেকে। গ্রামীণ ব্যাংকের 1,05,00,000 সদস্যের সঙ্গে প্রতারণা করেছেন ডক্টর ইউনূস, এমন মন্তব্য করেছেন ব্যাংকের প্রধান আইন উপদেষ্টা মাসুদ আক্তার। সোমবার সুপ্রিম কোর্টের এনএক্স ভবনের সামনে সাংবাদিকদের মাসুদ আক্তার আরও বলেন, ডক্টর ইউনূসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ 1997 সাল থেকে। 2011 সালে ব্যাংক ছাড়লেও পরবর্তীতে দুর্নীতি ফাঁস করতে দেননি ইউনূস নিজে, কারণ এরপর তার লোকজনই গ্রামীণ ব্যাংক চালিয়েছেন। 2020 সালে এক অডিটে ভয়াবহ দুর্নীতির তথ্য উঠে আসে এবং এখন আরও আসছে। জবাবে ডক্টর ইউনূসের আইনজীবী বলেন, এসব ভিত্তিহীন, লোভের বশবর্তী হয়ে এমন অভিযোগ আনছে গ্রামীণ ব্যাংক। আমাদের যে পাস বইগুলো ছাপাতে হয়,
পাসবইগুলো ছাপাতে হয়, এগুলো হচ্ছে খুব অনেক আইটেম ছাপাতে হয়, প্রায় প্রতি বছর 20-30 লক্ষ পাসবই ওই আমাদের ছাপাতে হয়। প্রতিটা বইয়ে 1.67 টাকা ওনার সেই সময় 13 বছর আগে বেশি নিয়েছেন, এবং এভাবে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তিনি তার প্রতিষ্ঠানের মাধ্যমে গ্রামীণ ব্যাংক থেকে সোজা বাংলায় লোপাট করেছেন তিনি এবং তার পরিবার। আমাদের সম্পূর্ণ অভিযোগের জবাবটা হচ্ছে একটা বিশেষ গোষ্ঠী বাংলাদেশের, বিশেষ করে আমাদের সরকারের উপরে ভর করেছে, তার সাথে আন্তর্জাতিকভাবেও একটা গোষ্ঠী জড়িত আছে। এবার টানা বর্ষণে সিলেট নগরীর বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সুরমার পানি উপচে তলিয়ে গেছে শহরের নদী তীরবর্তী বেশিরভাগ এলাকা, বিদ্যুৎহীন সিটি কর্পোরেশন এলাকার প্রায় 10টি ওয়ার্ড। এছাড়া এখনও পানিবন্দী সীমান্তবর্তী 7 উপজেলার কয়েক লাখ মানুষ। সিলেট বিভাগীয় প্রতিনিধি ওয়েস খসরুর প্রতিবেদন, জানাচ্ছেন মাসুমা লিসা। জলমগ্ন সিলেট নগরী, উজানের ঢলে নিচু এলাকা 5 দিন ধরে ডুবে আছে। এ অবস্থায় রাতের টানা বর্ষণে পানি বেড়ে জলমগ্ন হয়ে পড়েছে কমপক্ষে 20টি এলাকা। নতুন করে বাসাবাড়িতে পানি ঢুকে পড়ায় দুর্ভোগে পড়েছেন হাজার হাজার মানুষ। এদিকে পানি ঢুকে পড়ায় বিদ্যুৎহীন প্রায় 20টি এলাকা। খাবার পানি সংকট তীব্র হয়েছে। নগরের উপশহর সুবানীঘাট, তালতলা, যতরপুর, মেন্দিবাগ সহ কয়েকটি এলাকার 90% বাসাবাড়ি পানির নিচে রয়েছে। কোমর পরিমাণ পানি ছিল আর কি, এখন একটু কমছে, একটু অবস্থার উন্নতি, বাট তারপরও নিচতলার বাসিন্দা যারা আছে, যেসব মানুষ আছে, এদের জন্য বেশি সমস্যা। অনেকের বাসার নিচতলার যারা আছে পরিপূর্ণ সব ফার্নিচার সবটা নষ্ট হয়ে গেছে। পানির কারণে মানুষ খুব সংকটে আছে, কারেন্ট নাই, বিদ্যুৎ নাই, মানুষের খানি নাই। বাসার মাঝে কোমর পানি, কোনো তো কাজের লাগে তো বাড়ি নিলে কাজের লাগে বাড়ি। আজ 4 দিন যাবত সি ব্লক, ডি ব্লকের মানুষ পানিবন্দী হয়ে আছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে গতকাল থেকে সকাল 9টা পর্যন্ত 254 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সুরমা নদীর পানি বিপদসীমার 13 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ডুবেছে ফসলের ক্ষেত। ফলে গোয়েনঘাট, কানাইঘাট, জৈন্তাপুর, কোম্পানিগঞ্জ, জকিগঞ্জ, বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলার কৃষকদের 96 কোটি 29 লাখ টাকার ফসলের ক্ষতি হয়েছে। এদিকে পানি বেড়ে যাওয়ার কারণে নদী তীরবর্তী এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। এখনও পানিবন্দী অবস্থায় আছেন সিলেটের সীমান্তবর্তী 7 উপজেলার কয়েক লাখ মানুষ। মাসুমা লিসা, 21 টেলিভিশন। অল্প স্বল্প বৃষ্টিতেই ডুবে থাকে রাজধানীর মহাখালীতে অবস্থিত বক্ষব্যাধি হাসপাতাল। জলাবদ্ধতার কবলে ডাক্তার, নার্স আর রোগীদের ভোগান্তি সীমা ছাড়ায় প্রায়। একই সঙ্গে ভেতরে জমে থাকা দুর্গন্ধযুক্ত পানিতে চলেছে মশার প্রজনন। আহমেদ বাবুর প্রতিবেদন। আষাঢ় শ্রাবণ নয়, অন্য ঋতুর অল্প বৃষ্টিতেই পানি থই থই। চলতে ফিরতে সহায় তাই রিকশা, অন্যথায় ময়লা পানিতে হেঁটে হেঁটে অফিস অবধি পৌঁছাতে হয় ডাক্তার আর নার্সদের। রোগ সারাতে এসে নতুন করে রোগাগ্রস্ত হওয়ার ঝুঁকিতে পড়ছেন রোগী আর তাদের আত্মীয় স্বজন। বলছিলাম মহাখালী বক্ষব্যাধি হাসপাতাল প্রসঙ্গ। একই ক্যাম্পাসে যেখানে রয়েছে আরও 3টি হাসপাতাল। 10 বছর থেকে এই একই অবস্থা, আকাশে পানি আসে, পানি যাওয়ার কোনো ব্যবস্থা নেই, যার জন্য এরা দীর্ঘদিন ধরে এরকম পক্ষে আরও 15-20 দিন থাকবে। জমানো পানি কয়েকদিন ব্যবহার করলাম, এখন অজু করার পানিও আমার নেই। রিক্সা ভিতরে ঢোকে না, পানি ডুবে যাচ্ছে, মোটর পুড়ে যাচ্ছে, এরকম অসুবিধা আর কি। এরই মধ্যে নোংরা পানি ঢুকে গেছে রিজার্ভ ট্যাঙ্কে। ড্রেনের পানি, তারপর সোয়ারেজের পানি, বৃষ্টির পানি সব একসাথে হয়ে থাকে। আমাদের যে পানির ট্যাঙ্কিটা আছে সে পানিটা কন্টামিনেটেড হয়ে গেছে, পানি দূষিত হয়ে গেছে, সবারই পেটের সমস্যা। মশায় অতিষ্ঠ হাসপাতাল আঙিনার সকল শ্রেণী পেশার মানুষ। মশা ডিম পাড়তেছে, এটার জন্য আমরা একটা হুমকির মুখে আছি। ওই নিকেতনের ওই পাশে যে মুখ ওই পাশে বন্ধ আটকায় রাখছে, এই পানির জন্য বের হতে পারছে না। সিটি কর্পোরেশন হটলাইনে কল দিয়েছে, তবে তাতে কোনো লাভ হয়নি। তারা বলেছে পানি আটকে রয়েছে, আমরা দেখছি, ওই দেখা পর্যন্তই। স্থানীয় কাউন্সিলর বলছেন সমস্যার সমাধান শিগগিরই। আমাদের ইঞ্জিনিয়ার আছে, আমাদের লোকজন আছে, আমাদের মাননীয় মেয়র আছে, চিফ ইঞ্জিনিয়ার সাহেব আছেন, আমরা সবাই দেখবো, যাব। যদি আমাদের কোনো কাজ থাকে তাহলে আমরা সুন্দরভাবে করে দিব। রাজধানীর মহাখালীর বক্ষব্যাধি হসপিটালের আবাসিক এলাকায় গত 10 বছর যাবৎ বৃষ্টি হলেই শুরু হয় জলাবদ্ধতা।
ভোগান্তিতে পড়েন এখানকার কর্মকর্তা কর্মচারীরা। তারা বলছেন সিটি কর্পোরেশনের উদাসীনতার কারণেই এই ভোগান্তি। মহাখালী বক্ষব্যাধি হসপিটাল থেকে আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। এবারে বিকাশ ঈদ কেনাকাটার খবর। ঈদুল আজহা সামনে রেখে নিত্য নতুন ডিজাইন আর বাহারি রঙের পোশাকে সেজেছে বিভিন্ন ফ্যাশন হাউসের আউটলেট শোরুমগুলো। ঈদ কেনাকাটা শুরু হলেও ভিড় বাড়েনি তেমন। এদিকে বিকাশে পেমেন্ট করলেই মিলছে 10% ছাড়। মানিক শিকদারের রিপোর্ট। আর 2 সপ্তাহ পর ঈদুল আজহা। ঈদ সামনে রেখে নতুন নতুন ডিজাইনের পোশাকের মেলা সাজিয়েছে ফ্যাশন হাউসগুলো। সেই ধারাবাহিক 16টি আউটলেটে স্পার্ক গিয়ার তুলেছে নিত্য নতুন পোশাক। আমাদের শুধু এক্সপোর্ট কোয়ালিটি না, কাজ করে এক্সপোর্টের যেগুলো আছে রিজনেবল প্রাইজের মধ্যে এক্সপোর্টের ভালো মানের যেগুলো রেডিমেড যে গার্মেন্টসগুলো এগুলো আমাদের এখানে আছে। আমাদের এখানে ম্যাক্সিমামই রিজনেবল প্রাইজের মধ্যে থাকে, ভালো মানের, যেমন ক্যাজুয়াল শার্ট, ফর্মাল শার্ট, জিন্স, ক্যাবাডিন প্যান্ট, এছাড়া পোলো টি শার্ট আছে। গুলশান 1-এর আউটলেটে আছে নারী, পুরুষ ও শিশুদের পোশাক। ঈদের সময় তো বিশেষ করে ঈদে যদি কেনা হয় তাহলে পাঞ্জাবিটাই বেশি কেনা হয়, এই তো। আর নর্মালি হচ্ছে শার্ট প্যান্ট। এখন আমাদের ঈদ উপলক্ষে কিডসের কালেকশন অ্যাভেলেবেল আছে, লেডিস কালেকশন অ্যাভেলেবেল আছে। ক্রেতাদের পছন্দের তালিকায় কামিজ, শার্ট, প্যান্ট, জিন্স সহ ওয়েস্টার্ন পোশাক। মধ্যবিত্ত থেকে শুরু করে ভিআইপি কাস্টমার পর্যন্ত আসেন। তো এখানে ওয়েস্টার্ন পোশাক মূলত পাওয়া যায় সব ধরনের। পোশাকের পাশাপাশি বিশ্ববিখ্যাত বিভিন্ন পারফিউম ও প্রসাধনী সামগ্রীর যথেষ্ট চাহিদা আছে। ম্যাক্সিমাম হচ্ছে আমাদের বাহিরের প্রোডাক্ট, দুবাইয়ের আছে, তারপরে প্যাস্টেল আছে পোল্যান্ডের, তারপরে হচ্ছে গোল্ডেন রোজ আছে, এটা হচ্ছে টার্কিশ। অনলাইন ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশের মাধ্যমে পেমেন্ট করলেই 10% ছাড় পাচ্ছেন যে কোনো পণ্যে। বিকাশের এই উদ্যোগে খুশি ক্রেতারা। সবাই তো বিকাশেই পেমেন্ট বেশি করে, কেনাকাটা করে, তারপরে যেহেতু ডিসকাউন্ট আছে তা তো মোটামুটি ভালোই। ডেফিনেটলি ভালো, কারণ যদি আপনার যে কোনো মাধ্যমে যদি একটা অফার থাকে, কাস্টমাররা সবসময় অফারের দিকে একটু অ্যাট্রাকটিভ থাকে বেশি। অফারটি চলবে ঈদ পর্যন্ত। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটা ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন থাকবে। বুথ ফেরত জরিপে বিজেপির জয়, পাত্তা দিচ্ছেন না মমতা, ফলের অপেক্ষায় কংগ্রেস। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7:21 সংবাদে। সম্মিলিত প্রচেষ্টায় নগর ও শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং যত্রতত্র ময়লা না ফেলার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। সকালে ডিএনসিসির প্রধান কার্যালয়ের সামনে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের 8ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন মেয়র। এ সময় বলেন, বিডি ক্লিন শহর ও নগর পরিষ্কার রাখার যে প্রত্যয় নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে তা প্রশংসনীয়। অনুষ্ঠান শেষে মেয়র আতিকুল ইসলাম স্মার্ট ডাস্টবিন কার্যক্রমের উদ্বোধন করেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় 100টি স্মার্ট ডাস্টবিন স্থাপন করা হয়েছে। এবারে ব্যবসা বাণিজ্যের সংবাদ। দেশের বাজারে কাঁচামরিচের সরবরাহ স্বাভাবিক রেখে দাম নিয়ন্ত্রণে রাখতে আমদানি বাড়িয়েছেন ব্যবসায়ীরা। সরবরাহ বাড়ায় কমতে শুরু করেছে দামও। দুদিনের ব্যবধানে কেজিতে কমেছে 35 থেকে 40 টাকা পর্যন্ত। হিলি প্রতিনিধি সালাউদ্দিন বকুলের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সমর ইসলাম। বৈরী আবহাওয়ার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে কাঁচামরিচের আবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। কমেছে উৎপাদন, চাহিদার তুলনায় সরবরাহ কমে যাওয়ায় এক পর্যায়ে প্রতি কেজি কাঁচামরিচের দাম ছাড়াই 200 টাকা। দাম নিয়ন্ত্রণে গত 23 মে কাঁচামরিচ আমদানির অনুমতি দেয় সরকার। হিলি স্থলবন্দর দিয়ে শুরু হয় আমদানি।
স্থানীয় বাজারে চাহিদা ও দাম ভালো থাকায় ক্রমেই বাড়ছে আমদানির পরিমাণ। একই সঙ্গে আবহাওয়া অনুকূলে আসায় দেশের বিভিন্ন অঞ্চলেও দেশীয় নতুন কাঁচামরিচ উঠতে শুরু করেছে। দুদিনে কেজিতে ৩০-৪০ টাকা কমে হিলিতে এখন কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮০ টাকা কেজি দরে। হঠাৎ দাম পড়ে যাওয়ায় ভোক্তাদের মাঝে স্বস্তি ফিরলেও অস্বস্তিতে আমদানিকারকরা। কাঁচামরিচ আমরা ৯০ টাকা দাম চাইছি, ৮০ টাকা দাম বলছে পার্টি, তাও নেওয়ার কোনো লোক নেই। এত পরিমাণ আমদানি হয়ে গেছে আজকে। আমাদের দেশি মরিচের ওঠার কারণে বাজার মনে করেন যে অনেক কমে গেছে, এই জন্য আমাদের অনেক লস হচ্ছে কাঁচামরিচ ঢোকার কারণে। এখানে লোকাল ভাবে বেচা কিনা হচ্ছিল, সেটা এখন আর হচ্ছে না, ডাইরেক্ট ঢাকায় পাঠিয়ে দিচ্ছি। আর অতিরিক্ত তাপমাত্রার জন্য আমরা মরিচটা রাখতে পারতেছি না। পচনশীল পণ্য হিসেবে বন্দর থেকে দ্রুত ছাড় করা হয় ভারত থেকে আসা কাঁচামরিচ। এতে দ্রুত বাড়ছে সরবরাহ, কমছে দাম। প্রথম থেকে কাঁচামরিচের গাড়ি ২-১ গাড়ি করে ঢুকতো, বর্তমানে এটা বৃদ্ধি পেয়ে প্রায় ৯-১০ গাড়ি পর্যন্ত হিলিস্থল বন্দরে প্রবেশ করতেছে। দ্রুততার সাথে আমরা সব ধরনের প্রস্তুতি রেখেছি যাতে কাঁচামরিচগুলো বিশেষ করে তারা বের করে বাজারজাত করতে পারে। বন্দর কর্তৃপক্ষের তথ্য মতে গত ৮ দিনে ভারত থেকে ৪৫টি ট্রাকে ৪৪৭ টন কাঁচামরিচ আমদানি হয়েছে। সমর ইসলাম, ২১শে টেলিভিশন। প্রিমিয়াম মেন্স কালেকশন সংযুক্ত করে নতুন করে যাত্রা করল সেলিব্রেশনস। রাজধানীর গুলশানের রূপায়ণ গোল্ডেন এজ মার্কেটে এই প্রিমিয়াম আউটলেটের উদ্বোধন করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ডাক্তার মইনুল হক এবং পরিচালক ডাক্তার উম্মে তাজ লাভলি। এ সময় উপস্থিত ছিলেন সেলিব্রেশনসের কর্মকর্তা কর্মচারীরা। এই আউটলেটে ছেলেদের এক্সক্লুসিভ শার্ট, টি শার্ট, পোলো শার্ট, পাঞ্জাবি, পায়জামা, জিন্স প্যান্ট, ব্যাগ, জুতা সহ বিভিন্ন ধরনের ফ্যাশন পণ্য পাওয়া যাবে। এছাড়া মেয়েদের টপস, কুর্তি সহ নানা আকর্ষণীয় পোশাক ও পণ্য পাওয়া যাবে সেলিব্রেশনসের এই প্রিমিয়ার আউটলেটে। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা ৭টার ২১ সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। অভিযোগ প্রমাণ হলে বিচার হবে বেনজির আহমেদের, বললেন অ্যাটর্নি জেনারেল। স্বচ্ছতার সঙ্গে কাজ করছে দুদক ও সরকার। ১ ঘন্টা বাড়ল সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় ঈদের ছুটির পর কার্যকর। প্রতি বর্গফুট কোরবানির গরুর চামড়া এবার ৫৫ থেকে ৬০ টাকা। সংগ্রহ ও সংরক্ষণ ব্যবস্থাপনায় গুরুত্ব। মধ্যরাতে শেষ হচ্ছে চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনে প্রচার, সুষ্ঠু ভোটের আশ্বাস কমিশনের। বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার বিপক্ষে অর্থনীতিবিদরা, উৎস বন্ধের পরামর্শ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত ৯টায় দেখার আমন্ত্রণ।